হলো তে। তার মা বাবা ছোটবেলায় মারা গিয়েছিল। সে তার বড় আম্মু এবং বড় আব্বু আরেম এবং জিনের কাছেই বড় হয়েছে। তারা তাকে খুব ভালোবাসে। এই হলো জাংকুক, আরেম এবং জিনের ছোট ছেলে। বাড়িতে সুগার বিয়ের কথা চলছিল, আর 2 দিন পরে সুগার সাথে জিমিনের বিয়ে। ইয়নমিনের বিয়ের জন্য বাড়িতে ধুমধাম করে আয়োজন করা হচ্ছিল। ঠিক তখনই সেখানে লিসা আসে। লিসা হচ্ছে তের বেস্ট ফ্রেন্ড। তে লিসার সাথে অনেক ফ্রেন্ডলি, সে তাকে বোনের মতো সব কথা বলে। সে সেদিকে ডাকতে থাকে, তে তে। হ্যাঁ লিসা বল, চলে এসছিস তুই? ভাগ্যিস তুই এলি। সুগা ভাইয়ের বিয়ের জন্য আমি সব কিছু একা একা কীভাবে করতাম, তাই তো চলে এলাম তোকে হেল্প করার জন্য। জিন আন্টিকে দেখতে পারছি না, কোথায় উনি? আর জাংকুক ভাইয়াই বা কোথায়? ঠিক তখনই সেখানে জিন আসে আর বলে, লিসা চলে এসেছো, ভালো হয়েছে, এবার কিন্তু পুরো বিয়ের পরে থেকে যাবে। হ্যাঁ থাকবো তো, তার জন্যই তো এলাম। হ্যালো গাইস, দেখো আমি চলে এসেছি। আর জাংকুক ভাইয়া কোথায়? জাংকুক ভাইয়া তে, এই ডাইনিটা এখানে কেন এসছে রে? ও এখানে থাকলে কিন্তু আমি চলে যাব বলে দিচ্ছি। ও আমার সাথে যে তেরা তেরা কথা বলে। আরে ও ওর মতো থাকবে, তুই তোর মতো থাকবি। ওর কথাই তোর গায়ে লাগানোর কি? তুই আমার বান্ধবী, তুই আমার সাথে সাথে থাকবি। এই তোরা কি শুধু বসেই থাকবি? তোরা কি একটা কাজও করবি না? সব কাজ কি আমিই করব? একটু ঘরটা গুছা, ঘরটা সাজা ঠিক কর। এই তো মা, তুমি যা জানতে বলেছিলে আমি সব নিয়ে চলে এসেছি। ঘরটাকে সাজাও। আর সুগা ভাইয়া কই? এই তে তে, শুনে যা তো, আমার ঘরটা একটু গুছিয়ে দিয়ে আসবে, বুঝছিস? সব আওলা জাওলা হয়ে আছে, যা তো একটু। তে বলে, শখ কত, আমি গিয়ে তার ঘর গুছিয়ে দিয়ে আসবো। এই তুমি যেতে পারো না? যিনি দৌড়ে এসে জাংকুকের হাতটা ধরে বলে, ভাইয়া ভাইয়া কেমন আছো? তুমি জানো আমি তোমাকে কখন থেকে খুঁজতেছি। চলো চলো, এখন আমাকে একটা আইসক্রিম কিনে দিবে, চলো। তে বলে, শখ কত, ওকে যে জাংকুক এত ইগনোর করে, তাও লাজ সরম নেই দেখা যাচ্ছে। যাই জেনি, তুমি সবসময় এমন করবে না সবার সামনে। আমি জানি তুমি আমায় লাইক করো, কিন্তু সবার সামনে এমন করার কোনো মানে নেই। আর তুমি এখনও কুটি বাবু নাও যে তোমার আইসক্রিম খেতে হবে। আমার অনেক কাজ আছে, সরো এখন এখান থেকে। আচ্ছা বাড়ির সব মানুষ কই? আমার যে বিয়ে, আমাকে রেখে সবাই কি কি করতেছো? হ্যাঁ মানে আমার যে বিয়ে, আমার থেকে বেশি তোমরা আনন্দ করতেছো। জিমিনের বাসায় সব কিছু পাঠানো হয়েছে? শাড়ি টাড়ি গয়নাগাটি সব পাঠানো হয়েছে? না পাঠানো হলে বলো, আমি গিয়ে পাঠিয়ে দিয়ে আসছি। আরেম বলে, এই সুয়া, তোমার বিয়ে তোমাকে তো দেখাই যাচ্ছে না। নিজের বিয়েতে একটু কাজ টাজ করতে হয় না? কাল রাতে গায়ে হলুদ, আজকে মেহেন্দি, তুমি না দিলেও ঘরের মেয়েরা দেবে, বুঝেছো? কালকে যেন সব কিছু ঠিকঠাক থাকে। কিছু একটা ওলট পালট হলে কিন্তু তোমার বিয়েই আমি ক্যান্সেল করে দিব। গায়ে হলুদের দিন রসি এসে সবাইকে বলে, আজকে কিন্তু তোমরা সবাই গান গাবে, না গান গেলে আজকে খবর আছে। সুগা ভাইয়া আজকে তুমিও গান গাবে। তে আপু, জাংকুক ভাইয়া, তোমরা সবাই গান গাবে কিন্তু বলে দিলাম। সবার প্রথমে জাংকুক যায় আর সে গান গায়। তারপরে গান গাওয়ার পালা আসে তের। তের গানের এত সুন্দর গলা দেখে সবাই তো হতভম্ব। লিসা বলে, এত সুন্দর হয়েছে তে তোর গানটা, হবে বা না কেন? আমি না তোর বান্ধবী, তাই আমার বেডটা অনেক সুন্দর হবে, দেখতে হবে না কার বান্ধবী। পরে জেনির পালা আসে। জেনির গানের গলা খুব পচা, তাকে সবাই বলেছিল না গান গাইতে, তাও সে গাইবে। তারপর সে গানটা গাওয়া শুরু করে দেয়। দাবার ভরে ফটা হাউর বাটার ফান, যাই বারা হতা হও যদি খাইতারা হও হান দামান দামান। তার এমন বিশ্রী গানের গলা শুনে
রোসের তো অবস্থায় খারাপ হয়ে যায়, সে তাড়াতাড়ি চলে যায় বমি করতে। বিয়ের দিন যখন জিমিনকে নিয়ে সবাই বাড়িতে চলে আসে তখনই সেখানে কাই আসে। তাই কেমন জানি একটা ছেলে, সে তেকে কেমন চোখে দেখে, তার তেমনি তের একদমই পছন্দ না। সে সব মেয়েদের সাথেই এমন করে, তাই তাকে কেউ পছন্দ। কাই হচ্ছে জেনির ভাই, আর জেনির ভাই তো জেনির মতোই শয়তান হবে, যেটা তোমরা সবাই জানো। রিসেপশনের পরের দিন জিমিনের মা জিসু আসে তাকে দেখতে। সে জিমিনকে খুঁজে। জিমিন এসে বলে, মা তুমি এসেছো, জানো তোমার জন্য না খুব মন খারাপ হচ্ছিল, ভালো হয়েছে তুমি এসেছো। এবার কিন্তু পুরো 1 মাস না থেকে তুমি যাবে না বলে দিলাম। তারা মামে কথা বলতে বলতে লিসা গিয়ে তের ঘরে তাকে ডাকতে থাকে। তে এইতে ও আজ কলেজ খোলা, কলেজে যাবি না? ওর তাড়াতাড়ি, ইম্পর্টেন্ট ক্লাস আছে তো আজ। এই লিচু মণ্ডলী, তোর এখনই ডাকতে হলো? আর ভাল লাগে না, একটু ঘুমিয়েছিলাম রাতে, এতক্ষণ পর্যন্ত সজাগ থেকেছি, চল কলেজে চল। আরেম এসে বলে, থাক থাক, আজ কলেজ যেতে হবে না, আমি কাল সবাইকে ফোন করে বলে দিয়েছি যে কলেজ বন্ধ। আসলে আরেম হচ্ছে কলেজের প্রিন্সিপাল, একজন বড় বিজনেসম্যানও বটে। তে এবং জাংকুক তার কলেজেই পড়ে, তারা দুজনই খুব ভালো স্টুডেন্ট, এবং জিমিনও তাদের কলেজে পড়ে। কিন্তু জেনি শুধু শুধু তার পড়া শেষ হয়ে গেলেও কলেজে গিয়ে ন্যাকামো করে আর ছেলেদের সাথে ভাব ধরে, বিশেষ করে জাংকুকের সাথে। জাংকুকের এটা একদমই পছন্দ না। তে তে কোথায় গেলে তুমি? এই জেনি, লিসা, চলো আমরা সবাই আজকে পার্ক থেকে ঘুরে আসি, চলো, এমনিতেও 2 দিন ধরে ঘরে বোরিং লাগছে, চলো। তের যেহেতু কাইকে ভালো লাগে না, কারণ হচ্ছে কাই সবসময় মেয়েদের সাথে একটু বেশি ক্লোজ হতে চায়, তাই সে কাইয়ের সাথে যেতে চায়। হ্যাঁ, সবাই যাবে, সাথে আমিও যাব, কারণ ওরা দুটো মেয়ে, তুমি একা ওদের সামলাতে পারবে না, আর লিসা অনেক বেশি করে, তাই আমিও তোমাদের সাথে যাব। তে এবার একটু শান্তি পায়, কারণ এবার তার যেহেতু সমস্যা নেই, কারণ তার সাথে জাংকুকও যাচ্ছে, তাই সে নিশ্চিন্ত। পার্ক থেকে ফিরে আসার পর আরেম তাদের বলে, শোনো, কালকে আমাদের স্কুলে অনুষ্ঠান আছে, সবাইকে আমি আগেই বলে দিয়েছিলাম, তোমাদের বলছি, শোনো, সবাইকে তোমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। আর হচ্ছে অনুষ্ঠানের যেহেতু এটা লাস্ট ইয়ার তোমাদের, তাই তোমাদের বেশি করে অংশগ্রহণ করতে হবে। তো জাংকুক আর জেনি নাচবে, আর কাই আর তে নাচবে, ঠিক আছে কাপল? কাই আর জেনি খুশি হলেও জাংকুক খুশি হয় না, কারণ সে তে আর কাইকে একসাথে দেখতে পারবে না, তাই সে বাবাকে কিছু বলতেই যাবে, তখনই সে মুখ বন্ধ করে নেয়, কারণ তার বাবা জানে সে তেকে পছন্দ করে, তা চুপ করে থাকে। পরের দিন কলেজে তারা গেট দিয়ে ঢোকার সময় দেখে তে আসছে, তাই জেনি তেকে জেলেস করাবার জন্য জাংকুকের হাতটা ধরে নেয়। তের তো এটা দেখে মনে হচ্ছে যে সে ডাইনামাইটের মতো বিস্ফোরিত হবে, যাই হোক, তার প্রতিশোধ নিতেই হবে। কাই দেখে অনেক খুশি, কারণ সে তের সাথে ডান্স করবে আর জাংকুককে জেলেস করাতে পারছে, আর জাংকুককে জেলেস করাবার মানেই তো হলো তার পুরো পৃথিবীটা জয় করে নেওয়া। সে জাংকুককে খুব বেশি হিংসা করে। প্রথমেই তে আর কায়ের নাচের পালা আসে, আর তো প্রতিশোধ নিতেই হবে, তাই সে কায়ের সাথে আরো ক্লোজ হয়ে ডান্স করে। তে আর কাইকে এভাবে নাচতে দেখে জাংকুকের তো অবস্থা খারাপ, সে পারছে না, শুধু গিয়ে কায়ের গলা টিপে ধরে তাকে মেরে ফেলতে, যাই হোক, সে একদম পুরো রাগান্বিত। সে আর তারপর ডান্স করে না জেনির সাথে, তারপর সে রেগে মেগে বাড়িতে চলে আসে, তার বাবাকে কাউকে কিছু না বলে। সেদিন রাতে তে যখন ঘুমিয়েছিল তখন জাংকুক তার ঘরে আসে, এসে ভূতের মতো তের হাতটা জোরে চেপে ধরে। সে ভয় পেয়ে ওঠে, সে পারছে না শুধু চিৎকার করতে, কারণ সবাই আজ অনেক বেশি ক্লান্ত, ঘুমিয়ে পড়েছে।
সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, কে কে এখানে? কথা বলছেন না কেন? কে এসেছেন এখানে? জাঙ্কুক একটা ডেবিল মার্কা হাসি দিয়ে বলে, কে এসেছে সেটা না হয় পরেই জানলে। আর ছেলেদের সাথে এত ওড়ামেলা করতে তোমায় বলেছেটা কি? ছেলেদের সাথে একটু ক্লোজ হয়ে না নাচলে হয় না? তোমার নৃত্যটাই ভাই কেন করা লাগে? নেক্সট টাইম যদি দেখিয়েছি কোনো ছেলের কাছে যেতে, এবার তো শুধু হাতটা জোরে ধরেছি, অন্যবার একদম পুরো বুঝতেই পারতেছি কি অবস্থা হতে পারে তোমার। সো বি কেয়ারফুল। তে অনেক ভয় পেয়ে যায় এবং তার বুঝতে বাকি থাকে না যে এটা কে ছিল। পরের দিন সকালে আরএম জাংকুকের কাছে যায় এবং গিয়ে বলে, জাংকুক, অনেক দিন হয়েছে, তোমার বয়সটা কিন্তু দিন দিন কমছে না, দিন দিন বাড়ছে। হ্যাঁ, তোমার বয়স এখনও বেশি হয়নি, কিন্তু বিয়েটা তাড়াতাড়ি করা দরকার। যদি তোমার কোনো পছন্দের মেয়ে থেকে থাকে তাহলে বলো, না হলে আমি পছন্দ করে মেয়ের সাথে তোমায় বিয়ে দিয়ে দিচ্ছি। যিনি মেয়েটা কিন্তু খারাপ না, ভালোই। জাংকুক বলে, না বাবা, আমার এখন বিয়ে করার মন নেই, আর আমার বিয়ের বয়সে হয়নি। আমার যদি কোনো পছন্দের মেয়ে থেকে থাকে তাহলে আমি তোমায় জানিয়ে দেবো কিছুদিনের মধ্যে, কিন্তু এখন আমি বিয়ে করতে পারবো না। আই এম সরি। তাহলে আমি ভাবছি তের বিয়েটাই দিয়ে দেওয়া যাক, কারণ বাড়িতে পরপর বিয়ের অনুষ্ঠানগুলো আমি তাড়াতাড়ি শেষ করে দিতে চাই। হ্যাঁ, আর তোমাদের দুজনের থেকে একজনকে বিয়ে করতেই হবে, ডিসাইড করো। আর তের যদি কোনো পছন্দের ছেলে থেকে থাকে, জিমিন বা তুমি অবশ্যই কিছু জেনে থাকবে, তাহলে আমায় বলে দাও বলছি। না বাবা, তুমি এটা কী বলছো? দেখে না এখনই বিয়ে করতে যাবে? আর আমার হাতে মানে দুজনেরই কেন বিয়ে করতে হবে বাবা? তুমি আমায় এটা বলো, মানে এখনই বিয়ে দেওয়ার তোমার কারণটা কি? জাংকুক, তুমি এমন কেন করছো? মানে তের বিয়ে দিচ্ছে তাতে তোমার সমস্যাটা কি? মানে তুমি কি, তোমার আর তের মধ্যে কি কিছু চলছে? ঠিক থেকে থাকলে আমায় সত্যি করে বলো। ভালোবাসি ওকে আমি ছোটোবেলা থেকে নিজের থেকে অনেক বেশি ভালোবাসি। তোমরা কেউ কখনো বোঝার চেষ্টা করোনি। কখনো বোঝার চেষ্টা করেছিলে? করোনি, তাই আমি বলিনি। আমি তাকে অনেক ভালোবাসি। আমি তে যদি আমার না হয় তাহলে কারো হতে পারবে না, আমি বলে দিলাম এটা। শুকুর আলহামদুলিল্লাহ, এই কথাটা শোনার জন্যই তো এতদিন অপেক্ষা করেছি। আলহামদুলিল্লাহ, এই কথাটা শোনার জন্যই তো এতদিন অপেক্ষায় ছিলাম। অবশ্যই শুনেই ফেললাম। যাই হোক, এতদিন পরে আমার ছেলেটা একটা বুদ্ধিমানের কাজ করছে, আলহামদুলিল্লাহ। আম্মু, তুমি এনে কি করো? আরে ছোটোবেলা থেকেই তো তোর আর তের বিয়ের মানে ভালোবাসার কথা আমরা ঠিক করে রেখেছি। যাই হোক, তেও তোকে ভালোবাসি, তুইও ভালোবাসিস, অল সেট। আর কিছুদিনের মধ্যেই তোদের বিয়েটা যদি আমি না দিয়েছি, পরে দেখিস। আগে বলিসনি কেন তোরা? কথাবার্তা চলাকালীন পরের দিনই গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়। গায়ে হলুদের মধ্যে না জিমিন বাকি যায় না কেউ বাকি যায়, মানে বাড়ির সবাই মিলে নাচতে থাকে, আরএম, জিন সহ। তোমরা কি ভাবতেছো সব কিছু ঠিক মতো হবে? আরে না, এই যে আরেকটা কাল লাগিয়ে আছেন এইদিকে জেনি, দেখো কি করে এখন। কি করে সম্ভব এটা? জাংকুক শুধু আমার, ওর ভাগের সমস্ত সম্পত্তি আমি পেতে চাই, তাই ওকে আমি ভালোবাসি। কিন্তু এই মাঝখানে না, এটা হতে দেওয়া যাবে না, যেভাবেই হোক এটাকে কিছু একটা করতেই হবে। কিন্তু এই বিয়ে আর গায়ে হলুদের মধ্যে আমি কিছুই করতে পারছি না। শুধু বিয়ের পরের দিনটা যাক, বুঝতে পারবা তুমি। পরের দিন কবুল বলে তাদের বিয়েটা সম্পূর্ণ হয়। এবার যেন জাংকুক আর সেই দুনিয়াতে আর কেউ নেই। এদিকে জেনির মা আইউ বাসায় চলে আসে। এবার যে কি হতে চলেছে তারা নিজেও জানে না। জেনি তার মাকে বলে, মা তাড়াতাড়ি কিছু করো, আজকেই ওদের বাসর রাত, কাল সকালের মধ্যে এমন কিছু করতে হবে যাতে পরের দিনই আমার আর জাংকুকের বিয়েটা হয়ে যায়। আরে থাম, তুই তো আমাকে চিনিস না, আমি তোর মা, তোর থেকে বেশি বুদ্ধি না আমার। পরের দিন সকালে উঠেই তে গোসল টোসল করে নেয়,
তারপর সে যেখানে নাস্তা বানাচ্ছিল জিন সেখানে চলে যায় রান্নাঘরে। কি রেতে আজকে সূর্যটা কোন দিকে উঠলো? তুই আজকে উঠে সকালবেলা গোসল করে নিলি আর রান্নাঘরে তুই? আরে তুমিও যে কি বলো না, আমি এখন একবারই বউ হয়েছে, আমায় কিছু কাজ টাজ করতে হবে না? আমি তো মোটামুটি কাজ পারি, এখন তুমি শিখিয়ে দাও আমায়, শিখিয়ে দাও তো। আর হ্যাঁ, এখন থেকে প্রতিদিন সকালে উঠে কিন্তু আমি রান্না করব, ঠিক আছে? নাস্তা এখন থেকে আমার হাতে খাবে, বুঝেছো? এখন থেকে আমি সব কিছু রান্না করব বলে দিয়ে এ নিয়ে এসে খোঁচান মেরে বলে, শখ কত রান্না করবি? রান্না বান্না কিছু পারে, শুধু তো পারে ঢং করতে। পরে আয়ু বলে, এই জেনি এমন করছিস কেন? মেয়েটা তো এখন একবারে বউ হয়েছে না, ওকে তো কিছু রান্না বান্না করতেই হবে। লিসা এসে বলে, আজ কাকের গলায় কোকিলের সুর দেখা যাচ্ছে। যাই হোক, ভালোই হলো, আমার বান্ধবীটা এবার একটু শান্তি পাবে দুই ডাইনির থেকে। বিকেলের দিকে সবাই মার্কেটে যায়, জেনি আর তার মা আয়ু ছাড়া। আয়ুর মার মাথায় যে এখন কি আইডিয়া চলছিল সেটা তারা দুজন ছাড়া আর কেউই জানে না। বাসায় তে আর যে হোক, তারা চারজন ছাড়া বাসায় আর কেউ ছিল না, সবাই গিয়েছিল মার্কেটে। আয়ুর মা তেকে খুব সুন্দর করে ডেকে নেয়, তে তে। সেদিকে তাদের মাথায় প্ল্যানটা ছিল, তে সেখানে ঢুকতেই জেনি তের মুখে এক ধরনের ক্লোরোফর্ম ছিটিয়ে দেয়, যার কারণে সে অজ্ঞান হয়ে যায়। জেহোপ তখন ঘুমাচ্ছিল। অচেতন তেকে নিয়ে তারা জেহোপের পাশে শুইয়ে দেয়। বাসায় সবাই আসার পর তে আর জেহোপকে এভাবে দেখে সবাই তো হতভম্ব হয়ে যায়। আয়ু বলে, আল্লাহ কি অবস্থা, সবাই দেখেছো? কিভাবে সম্ভব এটা? তে এতটা নিচু সেটা তো আমি জানতাম না। কালকে বিয়ে হয়েছে, সেখানে এসে পরপুরুষের সাথে, ছি 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 ছি, আমি তোমাদের থেকে এটা আশা করিনি। এতে আমার জেনি মেয়েটা কত ভালো, কোথাকার মেয়ে দেখতে হবে না, বস্তির একটা মেয়ে। পাড়ার মানুষ দেখলে কি হবে? সমাজের কাছে আমাদের মান সম্মান আর রইল কিছু? ঘরে সবার কেচিমেচিতে জেহোপ উঠে যায়। সে উঠে এইসব অবস্থা দেখে সে তো নিজে অবাক হয়ে যায়, কারণ সে তো কিছু জানেই না। জাংকুক তো রাগে একদম ফেটে যাচ্ছে। সে গিয়ে টেকে টান দিয়ে তুলে আর বলে, তে সব কি এখানে? তুই কি করছিলি ওর সাথে? তে আমি তোকে একটা কিছু জিজ্ঞেস করছি, তুই চোখগুলো খোল। এই পানি আনো তোমরা, পানি। তের মুখে পানি ছিটানোতে সে উঠে আর বলে, এসব কি এখানে? বিশ্বাস করুন আমার কথা, আমি কিচ্ছুই করিনি, আমি জানি না কি করে হলো। আমি তো এই ঘরে আয়ু ডাকাতে এসেছিলাম। জাংকুক ঠাস করে তের গালে একটা চড় বসিয়ে দেয়। তার রাগে যেন মাথাটা ফেটে যাচ্ছে। ছি জাংকুক, ছি, এটা তুমি কাকে বিয়ে করে এনেছো? তের মন মানসিকতা, তের চরিত্র এতটা খারাপ সেটা তো আমি জানতাম না। ছি, তুমি কিভাবে পারলে এটা করতে? চুপ থাকো জেনি, আমি বলছি আমি জানি এটা তোমাদের ষড়যন্ত্র। তেকে আমি পুরাটা তার শরীরের গোড়ায় আমি চিনি। তে কখনোই এটা করতে পারে না। জাংকুক তুমি বিশ্বাস করো, তে এটা কখনোই করতে পারে না। জাংকুক বলে, না এটা কখনোই সম্ভব না, তে এটা করতে পারে না। আমি তোমাদের এক্ষুনি প্রমাণ দিয়ে দেব। এই ঘরে, সমস্ত ঘরে আমি লুকিয়ে ছোট সিসিটিভি দিয়ে রাখি, তাই সব কিছু আমার কাছে খবর থাকে। এক্ষুনি প্রমাণ হয়ে যাবে কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। তার আগে আমি একটু রুম থেকে আসছি, এখানেই দাঁড়াও। যেই কাজটা করেছো না, বিপদ তার জন্য হাড়ে হাড়ে অপেক্ষা করে আছে, দাঁড়িয়ে থাকো এখানেই। সে ঘরে গিয়ে ল্যাপটপটা নিয়ে আসে আর তের ঠোঁটের কোনায় থাকা রক্তটা ক্লিন করে দেয়। জাংকুক ল্যাপটপটা নিয়ে আসার পর জেহোপ বলে, দেখে নাও সবাই, দেখে নাও আমার চরিত্র আর তের চরিত্র কোনোটা নিয়েই কেউ কথা বলতে পারবে না আর জীবনে, এটা তার প্রমাণ। আমার চরিত্র ঠিক আছে, আমি কলেজ লাইফে অনেক প্রেম করেছি, কিন্তু তের চরিত্রটা একদম ফুলের মতো। এটা এখন তুমি আজ স্বামী হিসেবে প্রমাণ করে দাও জাংকুক, তুমি আজ প্রমাণ করে দাও এটা।
সবাই সম্পূর্ণ ভিডিওটা সিসিটিভিতে মানে ল্যাপটপে দেখে, তো এটা দেখার পর কান্না করে দেয়। আমি জানতাম এই দুইটা ডাইনির জন্য তে কখনোই ভালো করে সংসার করতে পারবে না। আমিও আজ এখান থেকেই লিভ নিব, না হলে এরা আমার আর কায়ের মাঝখানে কিছু একটা বাজিয়ে দেবে। আমি এখান থেকে চলে যাচ্ছি। জাংকুক তখন তাদের দুজনকে বলে, কি তোমরা কতটা নিচে নামতে পারলে? হ্যাঁ, মানে জেনি আমাকে পাইনি, কারণ আমার জন্য ভালো কেউ ওর জন্য অপেক্ষা করে আছে। ও আমার থেকে এমন ভালো কাউকে পাবে যে তাকে অনেক ভালোবাসবে। আমি তাকে সবাইকে দেখানোর জন্য বিয়ে করলেও কখনো তাকে আমি মন থেকে ভালোবাসতে পারতাম না, কারণ সে শুধুই চাই সম্পত্তি। তা আমি জানি এখন তোমাদের লাথি দিয়ে ঘর থেকে বের করে দেওয়া দরকার, কিন্তু তোমাদের এখন ঘর থেকে বের করে দিলে তোমরা এখন গিয়ে থাকবে বা কোথায়, খাবে কি? তাই মনুষ্যত্বের জন্য মানবিকভাবে তোমাদের এখানে থাকতে দিচ্ছি। নেক্সট টাইম যদি এরকম কিছু দেখি, বুঝতেই পারছো কি করতে পারি। রোসি বাইরে থেকে এসে দরজার সামনে দাঁড়িয়ে সব কিছু শুনে নিয়েছিল। সবাই তাকে দেখে লজ্জা পাচ্ছে দেখে সে বলে, কি হলো তোমরা লজ্জা কেন পাচ্ছ? এটা কি লজ্জা পাওয়ার কাজ? তের চরিত্র যে পবিত্র সেটা প্রমাণ করে দিয়েছে জাংকুক একজন স্বামী হিসেবে পারফেক্ট। আর জেনেছি তুমি যে এতটা নিচে নামতে পারো সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। যাই হোক, এরপর থেকে তুমি আমার সাথে আর কথা বলবে না। জেনি আপু, তুমি কিভাবে এতটা নিচে নামতে পারলে? আর আন্টি, আয়ু আন্টি, তুমিও মানে মেয়ের ভালোটা খারাপটা তুমি চিন্তা করবে না? তুমি জানো না এটার পরিবর্তে কত কিছু হতে পারে? তুমি নাকি তাকে সাহায্য করেছো। সুগা এসে এসব দেখলে, আর জাংকুক তো রেখেছি, সুগা এসে দেখলে এই মুহূর্তে তোমাদের ঘাড় ধরে বের করে দিবে। ভাগ্যে সেখানে সুগা নেই। আর হ্যাঁ, নেক্সট টাইম এসে এমন কাজ করার আগে 10 বার ভেবে দেখবে, কথাটা যেন মাথায় থাকে। আর হ্যাঁ জেনি, তোমরা কেউই আর আমার সাথে কখনো কথা বলবে না, না করে দিলাম। আমি আর কি বলবো, তুমি এটা কীভাবে পারলে? তোমায় কখনো আমি আমার সৎ ননদ হিসেবে দেখিনি, কিন্তু এমন একটা কাজ, আমার এত বছরের গড়া সোনার সংসার তুমি ধ্বংস করে দিতে চাইছিলে। আমাদের আর কিছু বলা নেই আয়ু, তোকে আমি কখনো নিজের সৎ বোন হিসেবে দেখিনি। সৎ বোন হিসেবে দেখলে এতদিন আমি জেনির এসব অত্যাচার সহ্য করে নিতাম না। আমার ছেলেটা 2 দিন আগেই বিয়ে করলো, শেষে কিনা এই পরিণতি। আমার ছেলে যেহেতু তোমাদের বাড়িতে থাকতে দিয়েছে, আমার আর কিছু বলার নেই। নেক্সট টাইম যদি আমার সম্পত্তি আর এই বাড়ির দিকে তোমাদের লোভ দেখেছি, সুগা এসে দেখবে মানে কি আমি সব কিছু দেখে নিয়েছি এবং শুনে নিয়েছি। শেষ পর্যন্ত এতটা নিচে নামতে পারলে তোমরা? তোমাদের কাছ থেকে এইটা আমি আশা কখনোই করিনি। দেখ জেনি, তোকে আমি কখনোই সৎ ফুফাতো বোন হিসেবে দেখিনি, সবসময় তোকে আপন বোনের মতো দেখেছি, কিন্তু তুই যে এমনটা করবি সেটা আমি ভাবিনি। তারপর জাংকুক রুমে চলে যায়, আর সে গিয়ে দেখে তে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে জিজ্ঞেস করে, কি হয়েছে তে, এমনভাবে কাঁদছো কেন? আচ্ছা, সব তো তোমার চরিত্র যে পবিত্র এটা তো প্রমাণ হয়েই গেছে, এরপরেও কাদার কি আছে? চুপ করো না। হ্যাঁ, সব কিছু তো ঠিক হয়েই গেছে। তুমি যে একটু আগে আমাকে চটটা মারলা, তোর কাছে যে রক্ত বেরোচ্ছে সেটা কেন মেরেছিলা? আমার কোনো দোষ ছিল না, আমি কিছু করেছিলাম। ও নিজের মেজাজ দেখাচ্ছ না? আর আমি কথাই বলবো না কখনো তোমার সাথে। আরেকবার তুমি আমার সাথে কথা বলবে না, বুঝলা? শুধুমাত্র তোমার জন্য হয়েছে, সব কিছুই তোমার জন্য হয়েছে। তোমাকে আমি বলেছিলাম না আমি যা করবে আস্তে ধীরে করবে, মাথা নিয়ে করবে, দেরি হলেও সমস্যা নেই, আমার শুধু জাংকুককে পেলেই হতো। তুমি এমন একটা প্ল্যানিং দিলে যেটাতে সবাই বুঝে ফেললো যে আমরা কেমন, আমাদের মুখোশটা সবার সামনে ফাঁস হয়ে গেছে। আরে আমি তোর মা, তোর থেকে না বেশি বুদ্ধি আমার মাথায় আছে, বুঝলি? শোন, আরেকটা প্ল্যান আছে, সেটা এখন না কিছুদিন পরে করতে হবে, কিন্তু দেখি যেটা কাজ না করলে আমি তোর মা না। এবার এটাতে কাইকে দরকার হবে। দেখে নিস তুই, আমার মাথায় যে কী আছে এর থেকে বেশি ভালো নেই। কাই, তুই বুঝতে পেরেছিস তো? হ্যাঁ মা, আমি সব বুঝতে পেরেছি।
এবার তে পেয়ে যাবে আমাকে, মানে আমি পেয়ে যাব তেকে, আর সেনে পেয়ে যাবে জাঙ্কুককে। দুইজনের শখ মেটানো হলো, আর এতদিনের প্রতিশোধটাও হলো। যাই হোক, আমি এখন থেকে কাজ করা শুরু করে দেবো, নেভার মাইন্ড, ওকে? আচ্ছা, এখন বাইরে চলো, সবার সামনে একটু ভালো সাজতে হবে না? তাড়াতাড়ি চলো বাইরে, আমাকে কিন্তু কিছু ফাঁসাবে না, আমি কিন্তু একদম ইনোসেন্ট থাকবো। সেদিন রাতে সবাই যখন খেতে বসেছিল তখন জাঙ্কুক সবাইকে বলে, শোনো, কালকে সকাল বা দুপুরের দিকে আমার বেস্ট ফ্রেন্ড সুবিন আসবে আমাদের বাড়িতে, বুঝে? একটা কথা বলে রাখলাম, আমাদের বাসায় আজকে যা ঘটলো এটা নিয়ে যদি ও কিছু জানে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আর এমনিতেও ও এখানে একটা কাজে আসছে, সেটা না হয় আসলেই বলে দিব। ঠিক আছে, আমি তাহলে রুমে যাচ্ছি, আমার খাওয়া দাওয়া শেষ। সেই রুমে গিয়ে দেখে তে এখনো পর্যন্ত মুখ ফুলিয়ে বসে আছে। বউজান, আপনি মুখ ফুলিয়ে কেন বসে আছেন গো? তুমি আমার সাথে কথা বলবে? এইখানে যে এতদূর চরকা মারলো আমার ছিল আরে না, তুমি তো খারাপ না, কিন্তু তুমি যে সুমন পাশে শুয়েছিলাম মনে হইতেছিল যে সত্যি তুমি কাজটা করছো, তাই বেশি রাগ হইটা গেছিল। রাগ করো না বউজান, প্লিজ মাফ কইরা দাও আমারে। সরি তো, আর কখনো এমন হবে না, প্লিজ প্লিজ মাফ কইরা দাও। সরো এই দিক ঠিকটা, সরো। তুমি আমার সাথে কথা বলবো না, আমি তোমার সাথে থাকবোই না এখানে, আমি জিমিনের রুমে যাচ্ছি। তুমি থাকো জেনিকে নিয়ে না রায়ুকে নিয়ে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তে যেও না, তার ভালো লাগে না। এখন কি যে করে ওকে আনা তো ইম্পসিবল, এখন ওকে বুঝিয়ে আনা। এক কাজ করি, সুগাকে কল করি, সুগা আমার একটু হেল্প করতে পারবে। হ্যালো সুগা ভাইয়া, জানো তেন আমার সাথে আজকে যে ঘটনাটা ঘটলো এটার জন্য চর মেরেছিলাম না, তাই রাগ করে চলে গেছে। তুমি এখন বাইরে কেন? তাড়াতাড়ি আসো না, দেখো আমি যা বলতেছি তা কর, ঠিক? সুগা যায় জিমিনের ঘরে যেখানে তে গিয়েছিল। সে এবার গিয়ে জাঙ্কুকের বলা প্ল্যানের মতো কাজ করতে থাকে। আই হাই তে, তুমি এখানে কি করতেছো? জিমিন, তে কি আজকে এখানে শোবে? হ্যাঁ, তে আজকে এখানে ঘুমাবে। তো তোমার কি হয়েছে বলো আমায়? তে এখানে ঘুমালে তোমার সমস্যাটা কি? আয় হায় বলে উঠলা যে। আরে না, তেমন কিছু না, কিন্তু মানে আমি যদি এখানে না ঘুমাই তাহলে কোথায় ঘুমাবো? আর জাঙ্কুকের রুমে তো আমি ছোটোবেলা থেকেই শুই না, সেটা তোমরা জানো। তো এখন এটা নিয়ে তাদের মধ্যে অনেকক্ষণ কথাবার্তা চলে। শেষে তো জিমিন তেকে বলে, কি করবা আর, যাও চলেই যাও যেখানে যাওয়ার। এই সুগাকে বললেও মানবে না। তে বলে, ঠিক আছে দেখি, এমন বজ্জার জামাই তোমার। তে শেষ আর কোনো উপায় না পেয়ে জাঙ্কুকের রুমে, মানে তার রুমের সামনে যায়। সে গিয়ে ভাবতে থাকে, না জীবনেও না, মরে গেলেও আমি আজকে এই রুমে না না না, মানে না। কিন্তু ঢোকা ছাড়া তো আমার আর কোনো উপায়ও নেই। আচ্ছা দেখি, যা হওয়ার হবে নি, যাই। কি হলো মহারানী, আপনারা চলে গিয়েছিলেন, আসতে হলো তো আবার সেখানে? এত রাগ করেন কেন আপনি? রাগ দেখলে শরীরের লোম, মানে একটা মেয়ে মানুষের যে এত রাগ থাকতে পারে আমি জীবনে কল্পনাও করি না। এখন জ্বালায়ও না, আমার প্রচণ্ড পরিমাণ ঘুম পাইছে। সরো এখান থেকে, আমি ঘুমাবো। এই এই তুমি এদিকে কোথায় ঘুমাচ্ছ? যাও গিয়ে সোফায় ঘুমাও, আমি এখানে ঘুমাবো। কালকে তো এমন করে নাই, আজকে আমার সোফাতে। ঠিক তখনই সুবিন ফোন করে। সে ফোন করে বলে, হ্যালো বন্ধু, কি হয়েছে জানিস? একটা সমস্যা হয়ে গেছে, মানে কি করে যে বলি। আচ্ছা শোন, আমার না ফ্লাইটটা চেঞ্জ হয়ে একটু সময় এগিয়ে গেছে, আমি বিকালে না সকালে চলে আসবো। সমস্যা হবে তোদের কোনো? আরে কি সমস্যা হবে, তুই যত তাড়াতাড়ি আসবি তত তাড়াতাড়ি ভালো। এটা নিয়ে আবার সমস্যা হওয়ার কোনো কারণ আছে নাকি? আর শোন, আমি না তোর ব্যাপারে রসিকে কিছু বলিনি, তুই এসে এমন আচরণ করিস না যাতে ও বুঝে ফেলে। দেখি ওর
রিয়াকশানটা। সকালবেলা 9:30টার দিকে সুবিন চলে আসে। সে এসে বলে, কিরে জাঙ্কুক, কই তুই? দেখ আমি চলে এসেছি। সবাই কই? চিনান্টি কই তুমি? রোসি নিচে এসে এভাবে এত হ্যান্ডসাম একটা ছেলেকে দেখে সে তো ক্রাশ খাওয়ার উপরেরটা খেয়ে গেল। জিন গিয়ে সুবিনকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে আর বলে, সুবিন বাবা কেমন আছিস? কতদিন পরে দেখলাম তোকে। ও মাই গড, একটা ছেলে কিভাবে এতটা হ্যান্ডসাম আর সুন্দর হতে পারে? আর স্কুলের ছেলে দরকার নেই বাবা। কে গো, আপনি কি দেখে ক্রাশ খাইছেন নাকি? ওহো, ননদিনী ক্রাশ খাইছে গো। আরে ভাবি জান গো, ক্রাশ খাইছে মানে ক্রাশের উপরেরটা খাইছে। আল্লাহ, এমন যদি একটা ছেলে জামাই হিসেবে পাইতাম আর কিছুই লাগতো না। আমারও আফসোস, সেই তো আগে বিয়ে করলে যা হয় আর কি, ঠিক কত ভালো ভালো পাইতাম। যাই হোক, বিয়ে তো একবার হয়ে গেছে তো হয়েই গেছে। জাঙ্কুকে সে তেরি কথাটা শুনে ফেলে। এবার তো বুঝতেই পারতেছ, জাঙ্কুককে এবার তার মাথাটা যেন গরমে ফেটে যাচ্ছে। সুবিন তার বেস্ট ফ্রেন্ড হওয়া সত্ত্বেও মন চাচ্ছে যেন একটু গলাটা টিপে এখনই মেরে ফেলে। জিন বলে, রসি, এই রসি, কি হলো? ছেলেটা কি পছন্দ হয়েছে তোর? কি বল? হ্যাঁ, কিন্তু পছন্দ হলো বা না হলো সেটা দিয়ে তোমাদের কি? আরে হলো মানে ওর সাথেই তো তোমার বিয়ে ঠিক করা, তুমি কি জানো না নাকি? রসি বলে, কি? হোয়াট? না, তুমি আমার সাথে প্র্যাঙ্ক করতেছো, মিথ্যা কথা বলবে। এই ছেলেটাকে আমার পছন্দ হয়েছে তাই। শরৎ এখান থেকে। রসি সেখান থেকে উঠে চলে যায়। সে রুমে গিয়ে উড়া ধুরা নাচ শুরু করে, মানে এমন নাচ জীবনেও দেখি নাই আমি। যাই হোক, সে নাচার পর্ব শেষ করে দরজার ফাঁক দিয়ে উকি মারে, যেখানে সে দেখে তাদের বিয়ের তারিখ ঠিক করা হয় আরও 4 মাস পরে। হ্যাঁ, সব কিছুই ঠিক আছে, কিন্তু বিয়েটা একটু বেশি পরে ঠিক করা হয়ে গেল। আরে পরে কই ঠিক করা হলো? তুই তো কিছুই বলতেছিস না। তুই ওর সাথে কথা বলবি, ঘুরবি, মানে প্রেম প্রেম করার মতোই সব কিছু করবি, যাতে ও অভাবটা বুঝতে না পারে, যাতে ও না বুঝে যে বিয়েটা এত দেরিতে, বুঝলি? তারপর তাদের কথা বলা শেষ হওয়ার পর লিসা থেকে কল করে বলে, হ্যালো বান্ধবী, জানোস তুই কি হয়েছে? আজকে একটা সুন্দরী ছ্যামড়ারে দেখে এত পরিমাণ ক্রাশ খাইছি। ওমা, পরে এসে দেখি ও আমার প্রপোজ করতেছে আর বলতেছে যে তোমার আর আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু সেটা তোমাকে জানাই নাই, কিন্তু বিয়েটা ঠিক হয়েছে 2 বছর পরে। ও মা, তাই নাকি? তোর তো দেখি ভাগ্য খুলে গেল রে। আচ্ছা, নাম কি ছেলেটার বল? আরে নাম অনেক সুন্দর, কিউটি নামে, তা ইনহো। যদিও তো ওই নাম বলে ডাকবি না, তবুও নামটা জানিয়ে রাখলাম। ওর আমি একটি সুন্দর নাম দিয়েছি, কি জানোস? হচ্ছে কিউট বয়। হ্যাঁ রে, ঠিকই বলছিস। সবাই প্রেম করছে জীবনে, খালি আমিই পারলাম না ডাইরেক্ট বিয়ে। আমার ভাগ্যটা যে এতটা খারাপ। শেষ। এটাও এসে জাংকুক শুনে ফেলে। এবার যে তের উপরে কি হতে যাচ্ছে এটা জাংকুক ছাড়া আর কেউই জানে না। সেদিন রাতে যখন তে এসে রুমে ঘুমাতে যাবে, তখন জাংকুক থেকে বলে, অন্য ছেলেদেরকে তো এত ভালো লাগবে, জীবনে প্রেম করতে পারি না, এটা আফসোস, আজকে তোর সব আফসোস মিটিয়ে। তারপর জাংকুক থেকে শাস্তি দেয়, এবং জাংকুকের শাস্তি কেমন হতে পারে সেটা তে ছাড়া কেউই জানে না, আমিও জানি না, তুমিও জানো না। পরের দিন সকালে যখন তে রান্না করছিল, তখনই তার কাছে একটি ভিডিও আসে। ভিডিওটি অন করার আগেই লিসার কল আসে। লিসা কল দিয়ে তাকে বলে, হ্যাঁ জানিস কালকে না ইনহু আমাকে ভিডিও কলে কথা বলার সময় এইটা দিয়েছিল, বুঝেছিস? পরে আমি ওটা স্ক্রিন ভিডিও করে তোকে দিই। তারপর তে রান্নাটা বাদ দিয়ে একটু ভিডিওটা প্লে করে। ভিডিওটা দেখা তে ভিডিওটা দেখার পর দেখে জাংকুক তার পেছনে দাঁড়িয়ে আছে। জাংকুক তের ফোনে, মানে তের সাথে ভিডিওটা সবটা দেখে ফেলেছে। এবার তো তোর মানে রাগে মনে হয় মাথাটা ফেটেই যাচ্ছে। জাংকুক তার মাকে বলে, আম্মু
তুমি রান্নাটা করো, তের সাথে আমার কিছু প্রাইভেট কথা আছে। সে তেকে টানতে টানতে নিয়ে আসার বলে, তে এসব কি এসব তে? আমি তোর থেকে কি এটা আশা করেছিলাম? কি মানে ইনহোর সাথে তোর কি সম্পর্ক বলবে আমায় ঠিক করে বল আমায়। আরে জাঙ্কুক, তুমি এভাবে রিয়েক্ট কেন করতেছো? এটা এটা লিসা আমাকে পাঠিয়েছে। এটা মিথ্যা কথা বলবি না, একদম সাবধান বলে দিচ্ছি। তে সত্যি করে বল, তোর আর ইনহোর কি সম্পর্ক? তুই কি ওকে ভালোবাসিস? বললে বল, আমি তোর ভালোবাসাকে মেনে নিব। আরে আমি সত্যি বলছি জাঙ্কুক, তুমি আমাকে একটু বিশ্বাস করো। আমার উপর কি তোমার এতটুকু ভরসা নেই? হ্যাঁ, তাহলে যখন আমাকে ভালোই না বাসতে, আমাকে বিশ্বাস না করতে বিয়েটা করেছিলে কেন? আমায় বলে দিতে পারো তুমি? জাঙ্কুক বিশ্বাস করো, এটা লিসা আমায় পাঠিয়েছে। ইনহো ভিডিওটা লিসাকে দিয়েছিল, আমাকে না। তুমি বিশ্বাস কেন করছো? আচ্ছা, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমি লিসাকে কল করে বলে দিচ্ছি। তো লিসাকে কল করে আর লিসাকে সম্পূর্ণটা খুলে বলে। লিসা বলে, নো প্রবলেম, আমি কথা বলছি, আমার কাছে সম্পূর্ণ প্রমাণ আছে। কিভাবে পারে তোকে সন্দেহ করতে? তারা আজকে খবর আছে জাঙ্কুক ভাইয়ার। জাঙ্কুক লিসার সাথে কথা বলার পর বুঝতে পারে তে সত্যি কথা বলছিল। সে লিসাকে বলে, লিসা থ্যাংক ইউ, বাট এখন আমাকে আরেকটা উপায় বলে দেবা? কিভাবে কি কম সময়ের মধ্যে মানে মানানো যাবে? এই তেকে মানাতে মানাতে মনে হয় তো আমার বৃদ্ধ বয়স। দেখতে দেখতে 8টা মাস কেটে যায়। রোসি আর সুবিনে এতদিনে বিয়ে হয়ে গেছে। তারপর একদিন লিসা তেকে কল করে আর বলে, দোস্ত জানিস একটা সুখবর আছে? দোস্ত জানিস আমার ইনহোর বিয়ে না ডেট এগিয়ে গেছে। মানে তোকে খুশির সাথে বলতে চাইছি যে কালকে আমাদের গায়ে হলুদ, পরশুদিন বিয়ে। শোন, তোকে কিন্তু আলাদাভাবে নেমন্ত্রণ করলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আহা, ছোটোবেলা থেকে স্বপ্ন তোর বিয়েটা খাবো। আজকে দেখিস তুই যে যাবি, তো জামাইয়ের গাড়িটাই আমি চুরি করে রেখে দেবো, অনেক মজা হবে। আচ্ছা দাঁড়া, অনেক কাজ আছে তোর বিয়ের জন্য, রাখে। পরের দিন গায়ে হলুদের দিন চলে আসে। তে তার জন্য যেই শাড়িটা কিনে এনেছিল হলুদ, সেটা পরে আর অনেক সুন্দর করে সাজে। তারপর সে যখন ঠোঁটে লিপস্টিক পরছিল তখন আর বলে, কিরে তোর এখনও রেডি হওয়া হয় নাই? যাবি না? আর এত সুন্দর করে সাজেছিল কেন? ছেড়ে তো তাকিয়ে থাকবি, নজর টিপ লাগিয়েছিস? তো চল তাড়াতাড়ি, এখন দেরি হয়ে যাবে তো। তে যখন অনুষ্ঠানে যায় তখন ইনহো তাকে দেখে দৌড়ে আসার বলে, তে আপু কেমন আছেন আপনি? আমি ভালোই আছি। জাঙ্কুক ভাইয়া কই? আছে ওইদিকে। লিসার কাছে অনেক শুনছে আপনার কথা, আপনি নাকি অনেক কেয়ারিং পারসন। এমন একটা কেয়ারিং পারসন আমি চাই। লিসা কি কেয়ারিং না কেমন? আপনি কি আমার বলতে পারবেন? আসলে বিয়েটা হওয়ার কথা ছিল 2 বছর পরে, তাড়াতাড়ি হয়ে গেল তো তাই। হ্যাঁ, লিসা অনেক কেয়ারিং পারসন আর অনেক ভালো মেয়ে। জাঙ্কুক দেখে টেয়ারিংও একসাথে কথা বলছে, এটা দেখে তার অনেক রাগ ওঠে। অনুষ্ঠান শেষে বাড়িতে আসার সময় জাঙ্কুক অনেক জোরে গাড়ি ড্রাইভ করে রাগের চোটে। তে বলে, আরে আস্তে গাড়ি ড্রাইভ করে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারো তো, কী করতেছো তুমি? জাঙ্কুক সামনে দেখে তে গুন্ডাদের মতো সামনে দাঁড়িয়ে আছে। তার সাথে কেউ নেই দেখে জাঙ্কুক মনে করে যে সে এমনিতেই দাঁড়িয়ে আছে। তাই বলে, দাঁড়া এক্ষুনি, তোরা না দাঁড়ালে কিন্তু আমি গাড়ির কাঁচকুচ ভেঙে ফেলবো। দাঁড়া এক্ষুনি বলছি, তোরা দাঁড়াবি। সমস্যাটা কি তোর গাই? এভাবে এমনভাবে ভাব ধরছিস কেন? তোর মতলবটা তো আমি ভালো দেখছি না। সমস্যাটা কি? সরবে এখান থেকে, না হলে কিন্তু গাড়ি দিয়ে পিষে ফেলবো বলে দিলাম আমি। পিষে তো ফেলবি তুই না? আমার বোনটা তোকে ভালোবাসতো, আমি তোকে ভালোবাসতাম, দুজনের ভালোবাসাই তুই এভাবে শেষ করে দিলি। তোকে আমি এভাবে ছেড়ে দেব না। হয় আজ আমি বাড়ি ফিরে যাব ঠিক মতো, নয়তো তোরা ফিরে যাবি। শোন গাই, তোকে ভালোই বলছি, এখান থেকে সরে যা, না হলে তুই আজকে ভালো হয়ে বাড়ি ফিরতে পারবি না। তে জাঙ্কুককে অনেক ফেরাবার চেষ্টা করে, কিন্তু জাঙ্কুক মানে না। সে গিয়ে গাইকে একটা ঘুষি দিয়ে নিচে ফেলে দেয়।
ফেলে দেওয়ার পর তাকে ইচ্ছা মতো লাথি মেরে মারতে থাকে। তখনই জাংকুককে পেছন দিক থেকে কয়েকটা ছেলে এসে ধরে নেয়। তখনই কাই তেকে গিয়ে বলে, গাড়ির কাঁচ খোল, তাড়াতাড়ি খোল, না হলে কিন্তু আমি কাঁচ ভেঙে ফেলবো। জাংকুক সেদিক থেকে বলে, না তে তুই খুলবি না। কাই বলে, না খুললে কিন্তু আমি এখন গাড়ির কাঁচ ভাঙবো বলে দিলাম, তুই কি খুলবি, না হলে জাংকুককে মেরে ফেলে দিব। না না, ওকে কিছু করো না কাই, তুমি, আমি আমি বেরিয়ে আসছি, আমি এক্ষুনি বেরিয়ে আসছি, তুমি জাংকুককে কিছু করো না। তোকে না করেছিলাম না বেরিয়ে আসতে, তুই কেন বেরিয়ে আসলি? তুই কি আমার একটা কথাও শুনবি না? তা বলি জাংকুক এক ছিটা মেরে তার পাশের সবগুলো ছেলেকে ফেলে দেয় আর তাদের বেদম মারতে থাকে। তাই তখন তার পকেট থেকে ছুরি বের করে তের গলার কাছে ধরে আর জাংকুককে বলে, জাংকুক দেখ, এখন যদি তুই না থামিস তাহলে কিন্তু তেকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবি। ভাগ্যবশত সেখানে জেহোপ চলে আসে। জেহোপ চলে আসার পর সে একটা পাথর দিয়ে কায়ের মাথায় আঘাত করে আর তে ভয়ে সেন্সলেস হয়ে গিয়েছিল। তাই জাংকুক আর জেহোপ তাকে হাসপাতালে নিয়ে যায়। সে সেন্সলেস থেকে বের হয়, মানে উঠে দেখে সে হাসপাতালে। সে নার্সকে জিজ্ঞেস করে, জাংকুকের কিছু হয়নি তো? জাংকুক, না, জাংকুকের কিছু হয়নি। জেনি, আয়ু আর কাই এখন বাড়িতে নেই, তারা যেন কোথায় উধাও হয়ে গেছে। জাংকুক সেখানেই গেছে, তাদের খুঁজতে গেছে, এক্ষুনি এসে পড়বে। জিন দৌড়ে ভেতরে চলে আসে। সে সেই সেইটাকে জড়িয়ে ধরে আর বলে, মা তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তোতে? জিরান্টি শুনুন, ওদের লোকেশন আমি পেয়েছিলাম, তিনজনেই তিন জায়গায়। তাই তো এয়ারপোর্ট থেকে পালানোর চেষ্টা করছিল। জাংকুক তখন সেখানে চলে আসে, সে পালাতে পারেনি, কিন্তু মনে হচ্ছে জেনি আর আয়ুকে খুঁজে পাইনি এখনও। আর কাইও হাট থেকে ছুটে গেছে। লিসা তো পাগলই হয়ে গেছে, লিসাকে আমি আনিনি। কাইকে আমি মেরে ফেলবো, ওকে আমি বাঁচিয়ে রাখবো না। কি পেয়েছেটা কি আমাদের? হ্যাঁ, সম্পত্তির জন্য মানুষ এত কিছু করতে পারে? ওকে আমি সম্পত্তি সব লিখে দিলাম, কিন্তু ও যেই কাজটা করলো, এটার জন্য ওকে যদি আমি ফাঁসিতে না ঝুলিয়েছি তাহলে আমার নাম জাংকুক না। যদি ঝুলাতে নাই পারি তাহলে ওকে খুন করে লাগলে আমি জেলে যাব। চেনে না তো আমায়, আমার থেকে মেরেছে, ওকে আমি মেরেই ফেলবো। জাংকুক শোন, তুই, জেনি আর আইয়া আমাদের বাসায় এসে কান্নাকাটি করছে, তোদের অবস্থা নাকি, কাই নাকি ওদের না জানিয়ে কিছু করেছে, এটা কি সত্যি? জাংকুক বলে, না, আমি জানি এটা ওদের ষড়যন্ত্র, কিন্তু এখন ওদের দরকার, তাই ওদের ইনোসেন্ট রাখাই ভালো। ওদের সাথে থাকলে এখন জানতে পারবো যে কাই আর ওরা কি চায়। একদিন তো কাইকে আমার হাতে জব্দ হতেই হবে, খুন করে ফেলবো ওকে, কিন্তু এখন তের যত্নের দরকার। চলো ওকে নিয়ে বাড়ি যাই। দেখতে দেখতে 2টা সপ্তাহ কেটে গেছে। তে দুর্বলতার অসুখ এখন নেই বললেই চলে, কিন্তু প্রায় মাঝে মাঝেই তের শরীরটা একটু খারাপ দেখা যায়। এই কয়েদিটা তাকে বাড়ির লোকেরা অনেক বেশি যত্ন করেছে, অনেক বেশি আদর করেছে। সে আসলে প্রাউড ফিল করে এমন একটা পরিবার পেয়ে। জাংকুক তো তাকে এক নজরের জন্য আড়াল করে না, সবসময় তার পাশে বসে থাকে। এত সুখ পায় কই ও, তাই সে খুব খুশি। একদিন পূর্ণিমার রাতে তে বারান্দায় দাঁড়িয়েছিল, চাঁদ দেখছিল। জাংকুককে পেয়ে গিয়ে পেছন দিক থেকে তাকে জড়িয়ে ধরে। তে বলে, আরে কি করতেছো, আজকে এত ভালো হইলা কেমনে? জাংকুক বলে, আমি খারাপ ছিলাম কবে না। আচ্ছা একটা কথা জানো, আমি না তোমাকে অনেক ভালোবাসি। তোমায় আমি ছোটোবেলা থেকেই ভালোবাসতাম, কিন্তু প্রকাশ করতাম না। জানো, আগে আকাশের চাঁদটা দেখে বলতাম, যদি কখনো তোমায় পেয়ে যেতাম তাহলে চাঁদকে দেখে বলতাম আমারও একটা চাঁদ আছে। আর এখন বলি, চাঁদ, তুমি কি জানো তোমার মতো আমারও একটা চাঁদ আছে? তুমি দেখো নীল আকাশে আর সে থাকে আমার কাছে। সত্যি তুমি একটা চাঁদ, তুমি শুধুমাত্র আমার চাঁদ। তোমাকে আমি অন্য কারোর সাথে সহ্য করতে পারতাম না। যখন কোনো মেয়ে তোমার কাছে আসতো তখন মন চাইতো তার সবগুলো চুল ছিঁড়ে ফেলতে।
ভাবতাম হয়তো একতরফা ভালোবাসাই হবে, না, আজ আমার ভালোবাসা পূর্ণতা পেয়েছে। জানোতে আমিও না তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমায় কথা দাও কখনো আমার হাতটা ছেড়ে যাবে না, যাবে না তো? জানো, যখন না আমি ভাবতাম যে তুমি আমার বোন হও, কখনোই যদি আমাদের ভালোবাসা পূর্ণতা না পায়, বিশেষ করে আমার ভালোবাসাটা, তাহলে তখন আমি কি করব? মরেই যাব। অনেক রাত কেঁদেছি, অনেক ছটফট করেছি, ডিপ্রেশনে ছিলাম অনেক। কিন্তু যেদিন তোমাকে পেয়ে গেলাম সেদিন যেন পুরো দুনিয়াটাকে আমি পেয়ে গেছিলাম। সেদিন আমার চেয়ে খুশি আর কেউ ছিল না। আমি তোমার সামনে আমার খুশিটা এই জন্য প্রকাশ করি না, কারণ জেনি আর আয়ু সবসময় যায় আমাদের দুজনকে আলাদা করে দিতে। তাই আমি কখনোই তাদের সামনে, কারোর সামনেই আমার ভালোবাসাটা তোমার প্রতি প্রকাশ করি না। কিন্তু আমি তোমায় অনেক ভালোবাসি। জানোতে, কাইকে খোঁজার জন্য আমি দেশের সব প্রান্তে লোক লাগিয়ে দিয়েছি। মানে প্রত্যেকটা এয়ারপোর্টে যেখান যেখান থেকে যাওয়া যায় সব জায়গায় সিকিউরিটি দিয়ে রেখেছি। ও আর কোথাও পালাতে পারবে না। এবার দেখবে ওকে আমি কি করতে পারি। হ্যাঁ, চেনে না তো আমায়, আমার থেকে মারবে আর আমি তাকে সহ্য করবে ভাবে। যদিও মারিনি, মারার চেষ্টা করেছি। চোখ তুলেই কেন তাকাবে তোমার দিকে? খুন করে ফেলবো তাকে আমি। জাঙ্কুকদের সাথে কথা বলা শেষ করে বাইরে চলে আসে। বাইরে চলে আসার পর তার কাছে একটা কল আছে। সে কলটা রিসিভ করে আর বলে, হ্যালো, কে বলছেন? কি হলো, কথা বলছেন না কেন? ওপার থেকে একটা খুব মোটা গলার ব্যক্তি বলে ওঠে, আমি না হয় কি সেটা পরেই বললাম, একটা কথা জেনে রাখুন, আপনি কাইকে আপনি কোনোদিনও খুঁজে পাবেন না। আর হ্যাঁ, কাই এটার জন্য আমাকে অনেক টাকা দিয়েছে। পরের দিন লিসা আসে তের সাথে দেখা করতে। তে, কেমন আছিস তুই? তা জানিস, তোর কথা না খুব মনে পড়ছিল, তাই চলে এলাম। কেমন আছিস তুই? জাঙ্কুক ভাইয়া কোথায়? হ্যাঁ রে, সবাই ভালোই আছে। আগে বল, ইনহু কেমন আছে? ইনহু তো ভালোই আছে। আচ্ছা, ইনহু কি তোকে ভালোবাসে, তোকে কেয়ার করে অনেক বেশি, যে আমার কথা ভুলিয়ে? আচ্ছা জানিস, তোকে আরেকটা সুখবর দিতে এলাম। এটা কিন্তু আমার আরেকটা বিয়ে না, তোর কাছে তো সুখবর মানেই বিয়ে। জানিস, তুই না কয়েকদিনের মধ্যেই খালামুনি হতে চলেছিস রে। ও মা, তাই নাকি? সবারই সব কিছু হচ্ছে, কিন্তু আমি কবে দাদি হব এটা তুই বলতে পারিস কি? তাড়াতাড়ি দাদি বানা আমায়। হ্যাঁ, সেটাই তো আম্মুতে বুঝতেই চায় না। জাঙ্কুক কথা বলা শেষ করার পর তার কাছে একটি ফোন আসে। ফোনটা সে ধরে আর সে জানতে পারে কাইকে খুঁজে পাওয়া গেছে। সে ছুটে যায় সেখানে। জাঙ্কুক সেখানে যাওয়ার পর সুবিন বলে, এই নে তোর কাই, আর কত কিছু করব তোর জন্য, এবার প্রতিশোধটা নিয়েই ফেল। আমি বলছি তোকে, তাড়াতাড়ি কর। আর হ্যাঁ, সেদিন যেই নাম্বার থেকে কল এসেছিল সেটা হচ্ছে কাইয়ের বাবা ফিলিক্স। তিনি কাইকে সাহায্য করেছিল। কিন্তু কাইয়ের বাবা তো চা, তাহলে তাহলে কাইয়ের বাবা কিভাবে ফিলিক্স হয়? আমার মনে হয় এটা কাই। কাই, তুই বল আমায়, সেই লোকটা কে? তোর বাবা তো চা, তাহলে ফিলিক্স কিভাবে তোর বাবা হয়? তুই আমায় বলবি না তো? দেখ এখন তুই কী করি। এটা বলি জাঙ্কুক কাইকে অনেক জোরে জোরে মারতে থাকে। কয়েকটা চর ঘুষি পাঁচ মেরে লাথি দিয়ে তার ওয়ালের সাথে মাঠে থেকে তার মাথা থেকে রক্ত বের করে ফেলে। কাই, সময় আছে? তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছিস? কাই, তুই বলবি না তো? যা গিয়ে গরম পানি নিয়ে আয়। আজকে তোর মাথায় আমি গরম পানি ঢালবো। গরম পানি এনে ঢালার সময় কাই বলে, না 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 না, আমি বলছি আমার বাবা আসলে মারা যায়নি, আমার মা মেরে ফেলেছে, আয়ুটা মেরে ফেলেছে। যা, ফিলিক্সের সাথে আমার মায়ের সম্পর্ক ছিল, তারপর ওই সম্পর্ক বিচ্ছেদ করা দেয় আর আমি টাকা দিয়ে তাকে রাজি করাই। তারপর এটা বলার জন্য তুমি তাকে রাজি করাও। এতটা নিচে নামতে পারো?
চা কতটা ভালো ছিল সেটা আমার চেয়ে বেশি কেউ জানে না। ছি, আয়ু জেনি এতটা খারাপ, আমি তো ওদের এতটাও খারাপ ভাবতাম না। ছি, ওদের তুমি তাও ঠাই ঠাই দিবে তুমি বাসায় জাঙ্কুক? আরে জিমিন ভাবি, তুমি তুমি এনে কি করো? আরে জাঙ্কুক, জিমিনি তো আমাদের হেল্প করেছে সব কিছু করতে। আয়ু আর জেনির বিষয়ে ও সব খবর কালেক্ট করে দিয়েছে আর আমরা সেটাকে কাজে লাগিয়েছি। থ্যাঙ্কস ভাবিনি। আচ্ছা, আপনারা এখন সবাই যান, আমি পরে বাসায় আসছি। সবাই চলে যাওয়ার পর জাঙ্কুক আরও 2 ঘন্টা পরে বাড়ি আসে। তার সারা শরীরে রক্তের বন্যা যেন। জাঙ্কুককে এভাবে দেখে যে জিজ্ঞেস করে, কি হলো, কাইকিকে মেরে ফেলে দিয়েছেন নাকি এভাবে রক্ত আপনার শরীরে? কিন্তু তার রিয়াকশনটা দেখে আমি অবাক হচ্ছি। তার রিয়াকশন এখন অনেক বেশি সিরিয়াস হওয়ার কথা। কিন্তু জাঙ্কুক, তুমি যার গায়ে হাত তুলো না কেন, আমি সবসময় তোমায় বকতাম, তোমায় শাসন করতাম। কিন্তু আজকে তুমি যা করেছো সেটা করার জন্য আমার প্রাউড ফিল হচ্ছে। আরেকটা কথা, জেনি আর আইও পালিয়ে চলে গেছে, বাড়িতে নেই ওরা আর। এই যে খুনি সাহেব, যান গিয়ে গোসল করে আসেন। মানুষের শরীরের রক্ত নিজের শরীরে ভরে আছে, তাও কি একটুকু ঘৃণাও লাগে না? কৃতজ্ঞ থাকার। তখনই তার শরীরটা খারাপ করতে শুরু করলো, সে গিয়ে বমি করে দেয়। জাঙ্কুক গোসল করে তাড়াতাড়ি তাকে কিছু ওষুধ এনে দেয় আর বলে, তোমার শরীরটা এখন দুর্বল আছে, তুমি ওষুধগুলো খাও আর বাসায় কোনো কাজ তোমার করতে হবে না, আমার মাকে বলে দিব, আমি করে দিবে। পরের দিন সকাল থেকে তেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই সব জায়গায় খুঁজছিল, সেই জেলার এমন কোনো জায়গা বাকি নেই যে খুঁজে নিয়ে। খুঁজতে খুঁজতে বিকাল 4টা হয়ে যায়, সকাল 9টা থেকে। জাঙ্কুক তো একদম পাগলই হয়ে যায়। তখন দরজায় কে যেন আসে। জিমিনকে দরজা খুলে দেওয়ার সাথে সাথে সে তো একদম হতভম্ব হয়ে যায়, তার মুখের হাসি হারিয়ে ফেলে। সে আস্তে আস্তে বলে, বলে, চুপ, শব্দ করো না একদম, বাসার সবাই কোথায়? ভেতরে আছে, সবাই তো তোমার শোকে একদম শোকরত হয়ে গেছে, তাড়াতাড়ি যাও। জাঙ্কুক থেকে দেখা মাত্র সবার সামনে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে, কোথায় ছিল তুমি এতক্ষণ? জানো তোমায় কত জায়গায় খুঁজেছি। আরে কি করতেছো, ছাড়ো, আমি কি করতে গেছিলাম তুমি জানো? জানতে রিপোর্টটা জিনের হাতে দিয়ে দৌড়ে রুমে চলে আসে। জিন রিপোর্টটা দেখে আর সবাই মিলে দেখে। দেখার পর যেন তার একটা লাফ দিয়ে উঠেছে কার করে। জাঙ্কুক তো খুশিতে যেন আত্মহারা হয়ে যাচ্ছে, সে দৌড়ে চলে যায় রুমে আর দেখে গিয়ে বলে, থ্যাংক ইউ, তোমার এই সুন্দর গিফটের জন্য সবাই অনেক আনন্দ করে। তখনই আরএম, জিন এবং সবাই তাদের রুমে চলে আসে। আরএম বলে, কি করতে মা, বললে না তো আগে আমি যে দাদা হব, কি আনন্দ হচ্ছে তাই না? ভাবছি এটার জন্য তো একটু আমরা আনন্দ আয়োজন করতেই পারি, তাই না? পরের দিন মিলে পরিবারের সবাই একটা পার্টি অ্যারেঞ্জ করে, সেখানে শুধু পরিবারের লোকেরাই থাকে। সবাই মিলে থেকে বলে একটা গান গাইতে। রোসি বলে, আপু প্লিজ একটা গান গাও। বিয়ের আগে যেই গানটা গাইতে ওইটা গাও। খালি গলায় গান গাবো? আচ্ছা গাই। आशाएं दूरियां फिर भी कम ना हुई, एक अधूरी सी हमारी कहानी रही, आसमां को ज़मीन ये ज़रूरी नहीं, जा मिले इश्क सच्चा वही
मंजिले मंजिले रंग दे नूर था जब करीब तू था एक जन्नत सफा तू जहाँ बात की रेग पे कुछ मेरे नाम सा लिख के छोड़ू गया तू जहाँ हमारी अधूरी कहानी। ওয়াও টিয়াপু, তোমার গানের গলা এত সুন্দর, অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর গান তো সিঙ্গাররাও গেতে পারে না। রোজে যদি এত সুন্দর গান পারতো। শখ দেখলে বাঁচি না, সারাদিন সেবা করেই পারি না, এখন নাকি তারা গান শোনানি লাগবে। হ্যাঁ, জাংকুকের মাও তো যৌবনকালে এত সুন্দর গান পারতো। কে জানে বয়সের সাথে সাথে গানের গলা, রান্না বান্না, সৌন্দর্য সব কই চলে গেল। আগে সৌন্দর্য দেখলে আমি খালি তাকাই থাকতাম, যৌবনকালে রান্না খাইতেও ভালো লাগতো। এখন রান্না খাইলে মুখটা বেশকি আহে। যাই হোক, জাংকুকের মা কিন্তু যৌবনকালে আসলেই অনেক ভালো ছিল, বয়সের সাথে সাথে কেমন জানি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন তো আমাকে ভালো লাগবেই না। আহা, এখন যে বুড়ি হয়ে গেছি, এখন যে সৌন্দর্য নাই, এখন আমার ভালো লাগবে, আমারে লাগবো ভালো এখন। হ্যাঁ, নিজে তো অনেক জোয়ান আছেন তাই না, আমি বুড়ি হয়ে গেছি। দেখতে দেখতে 10টা মাস কেটে যায়। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এমন সময় তের পেটে পেইন হয়। জাংকুক তখনও বাইরে। মানে জাংকুকের মা জাংকুককে ফোন করছে না, কারণ জাংকুক ইম্পর্টেন্ট কাজে গেছিল, তাই ফোন করছে না। মা, তুমি এমন একটা সিরিয়াসনেস কাজ নিয়ে তুমি বলছো আমার গুরুত্বপূর্ণ কাজ আছে, তখন আমি আসছিলাম না, একটা ফোন করলেই পারতে। তাড়াতাড়ি আসো, আমি ভেজা সমস্যা নেই, তাড়াতাড়ি এসো গাড়ি নিয়ে। হাসপাতালে থেকে ওটিতে ঢোকানোর পর 20-30 মিনিট পর নার্স একটা ফুটফুটে পুত্র সন্তানকে এনে জাংকুকের কোলে দেয়। জাংকুক জিজ্ঞেস করে, তের কথা জিজ্ঞেস করবা? জানি তো ভাই, হইছে এলা তাও। আগে আমি কোলে নেব, আমার ভাইটাকে আমি কোলে নেব, সরো এখান থেকে। তেকে বাড়িতে নিয়ে আসার পর জিমিনের মা সে বাবুকে দেখতে। তিনি বলে, মাশাআল্লাহ, বাবুটা অনেক সুন্দর হয়েছে, একদম জাংকুকের মতো দেখতে হয়েছে। হ্যাঁ মা, অনেক কিউটও হয়েছে, মানে একদম জাংকুকের মতো। ছোটোবেলায় ও যেমন ছিল, কলেজে যেত আগে, আমি দেখেছিলাম, একদম তেমন লাগে। তের চেহারাটাও পেয়েছে, কিন্তু কিছু কিছু দেখলে না সারাদিন শুধু দেখতেই মন যায় বাবুর চেহারাটাকে, এত মিষ্টি আর এত কিউট। আমার ছেলে তো আমার মতোই হবে তাই না, নর্মাল। হ্যাঁ, দোষ কি? পোলাটা তো খালি তোমার না, তুমি তো গিয়ে জন্ম দিয়েছো, 10 মাস পেটে রাখছি আমি, তার মতো হয়ে গেছে। সত্যি কথা বলো তো, কার মতো হয়েছে? আমি জানি আমার মতোই হয়েছে। সুন্দর দিন কাটতে লাগলো। জাংকুকের সংসার এখন অনেক সুন্দর, তাদের ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে। জিমিনেরও এখন একটা বাচ্চা হয়েছে, মেয়ে হয়েছে। তারা সবাই মিলে একটা হ্যাপি ফ্যামিলি। সवेरों का मेरे तू सूरज लागे तू मेरा को। আয়ু, জেনি আর গাই তাদের বিরক্ত করে না। দেখতে দেখতে 2টা বছর কেটে যায়। 2টা বছর পরে তে জাংকুককে বলতেছিল, দেখো বলছিলাম না বড় হইলে আমার মতো হয়ে যাবে। বলছে, দেখো এখনো আমার মতোই আছে। কার ছেলে দেখতে হবে না, মনে হয় তার মতোই হতে হবে। আমার ছেলে তো আমার মতোই হবে তাই না? এখন কি তোমার মতো দেখা যায়? হ্যাঁ, ঠিকই বলেছে জাংকুক ভাইয়া, এখন না একদম তের মতোই দেখা যায়। আর তোমার মতো তো দেখা যায় না, তোমার মতো খঞ্জুসকে আর দেখা যাবে? দেখো কি কিউট বাচ্চা, এমন সুন্দর বাচ্চা আমি জীবনেও দেখি নাই, এত কিউট।
তাদের কথা শুনে বেবিটা বলে, পাপ্পা পাপ্পা আমি আম্মু মতো খুশি। দেখছ, বলছিলাম না আমার মতো হয়েছে। বাবুও বলতেছে